ডিজিটাল সিকিউরিটির পুরো দুনিয়াটা কিন্তু আসলে মাত্র দুটো প্রশ্নের ওপর দাঁড়িয়ে আছে। প্রথমটা হলো, আপনি যে নিজেকে দাবি করছেন আসলেই কি আপনি সেই ব্যক্তি? আর দ্বিতীয়টা হলো, আচ্ছা, আপনার পরিচয় তো না হয় নিশ্চিত করা গেল, কিন্তু আপনাকে ঠিক কি করার পারমিশন দেওয়া উচিত? এই দুটো প্রশ্নের উত্তরই কিন্তু লুকিয়ে আছে অথেন্টিকেশন আর অ্যাক্সেস কন্ট্রোলের ভেতরে। চলুন আজকে এই দুটো দারুণ কনসেপ্টের গভীরে যাওয়া যাক। দেখুন, প্রশ্নটা শুনতে একদম সহজ, তাই না? যে ডিজিটাল জগতে কে কি দেখতে পাবে। কিন্তু আমাদের অনলাইন জীবনের প্রায় সবকিছুই এই একটা প্রশ্নের উত্তরের উপর নির্ভর করে। আর এখানেই আমাদের দরকার হয় অথেন্টিকেশন আর অ্যাক্সেস কন্ট্রোলের মতো শক্তিশালী ধারণার। এই আলোচনায় আমরা মোট 5টা ধাপে পুরো বিষয়টা বুঝব। প্রথমে আমরা দেখব পরিচয় যাচাই মানে কি, এরপর জানব অ্যাক্সেস দেওয়ার সবচেয়ে জরুরি নিয়মটা কি, তারপর আমরা বিভিন্ন ডিজিটাল অ্যাক্সেসের মডেল বা নকশাগুলো নিয়ে কথা বলবো, সেগুলোর তুলনা করব, আর সব শেষে দেখব কোন পরিস্থিতিতে কোনটা ব্যবহার করা উচিত। তো চলুন প্রথম ধাপ দিয়েই শুরু করা যাক। চলুন প্রথম ধাপে একটু গভীরে যাই। ব্যাপারটা এভাবে ভাবুন, যে কোনো ডিজিটাল দরজায় ঢোকার আগে সেখানকার দারোয়ানকে তো নিশ্চিত হতে হবে যে আপনিই সঠিক ব্যক্তি। পরিচয় যাচাই করার এই যে প্রক্রিয়া, এটাই হলো অথেন্টিকেশন। আরও সহজ করে বললে, অথেন্টিকেশন হল ডিজিটাল জগতের সেই দারোয়ান। তার কাজই হলো এটা নিশ্চিত করা যে শুধু সঠিক ব্যক্তিই ভেতরে ঢুকতে পারছে। যে কোনো সুরক্ষিত সিস্টেমের জন্য এটাই হলো প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ভাবুন তো, এই পুরো প্রক্রিয়াটা আসলে 4টা ছোট ছোট ধাপে হয়। প্রথমে আপনি একটা সিস্টেমে ঢুকতে চাইলেন, এটা হলো আপনার অনুরোধ। এরপর সিস্টেম আপনার পরিচয় জানতে চাইল, আর আপনি আপনার পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিলেন, এটা হলো পরিচয়পত্র প্রদান। তখন সিস্টেম খুব দ্রুত তার ডেটাবেজের সাথে আপনার দেওয়া তথ্য মিলিয়ে দেখবে, এটাই যাচাইকরণ। আর সব যদি ঠিকঠাক মিলে যায়, ব্যাস সিস্টেম দরজা খুলে দিয়ে আপনাকে অনুমোদন দিয়ে দেবে। এখন কথা হলো, পরিচয় যাচাই করার জন্য আমাদের হাতে অনেক রকম টুলস আছে। সবচেয়ে কমন হলো পাসওয়ার্ড। আরেকটু বেশি সিকিউরিটির জন্য আছে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন বা MFA, যেখানে পাসওয়ার্ড তো দিতেই হয়, সাথে মোবাইলে আসা একটা কোডও দিতে হয়। আর আজকাল তো আমাদের শরীরই পাসওয়ার্ড হয়ে যাচ্ছে, যেমন ধরুন আঙুলের ছাপ বা ফেস স্ক্যান, যেটাকে আমরা বলি বায়োমেট্রিক। প্রত্যেকটা পদ্ধতিরই কিন্তু নিজস্ব সুবিধা অসুবিধা আছে। বেশ, পরিচয় তো নিশ্চিত হলো, কিন্তু এর পরের প্রশ্নটা আরও জরুরি। কাকে ঠিক কি করার অনুমতি দেওয়া হবে? এখানেই সিকিউরিটির একটা গোল্ডেন রুল বা স্বর্ণ সূত্র চলে আসে। এর নাম হল প্রিন্সিপাল অফ লিস্ট প্রিভিলেজ, বা সংক্ষেপে POLP। এই নীতির মূল কথাটা খুবই সাধারণ। কাউকে তার কাজ করার জন্য যতটুকু ক্ষমতা দরকার, ঠিক ততটুকুই দিন, এক ফোঁটাও বেশি নয়। একটা উদাহরণ দিই। ধরুন, একটা লাইব্রেরি সিস্টেমে একজন ছাত্রের শুধু বই খোঁজার পারমিশন থাকা উচিত, অন্য ছাত্রদের গ্রেড বদলে ফেলার পারমিশন নয়। এই একটা নিয়মই একটা সিস্টেমকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে। আচ্ছা, এই নিয়মটা মেনে চললে লাভটা কি? প্রথমত, আর সবচেয়ে বড় লাভ হল, সিকিউরিটি অনেক বেড়ে যায়। ভাবুন, যদি কোনো অ্যাকাউন্ট হ্যাকও হয়ে যায়, হ্যাকার কিন্তু খুব বেশি ক্ষতি করতে পারবে না, কারণ ওই অ্যাকাউন্টের ক্ষমতা তো সীমিত। এতে সিস্টেম অনেক বেশি স্থিতিশীল থাকে। পরীক্ষার জন্য এই পয়েন্টগুলো, উন্নত নিরাপত্তা, স্থিতিশীলতা আর কমপ্লায়েন্স, খুব ভালো করে মনে রাখা দরকার। এখন প্রশ্ন হল, লিস্ট প্রিভিলেজের এই দারুণ আইডিয়াটা বাস্তবে প্রয়োগ করা হয় কিভাবে? এর জন্য মূলত 4টে মডেল বা নকশা আছে। এই মডেলগুলোই বিভিন্ন সিস্টেমে অ্যাক্সেস কন্ট্রোলের ভিত্তি হিসাবে কাজ করে। প্রথম মডেলটা হল DAC। এটা সবচেয়ে সহজ আর ফ্লেক্সিবল। এখানে যিনি কোনো ফাইল বা ডেটার মালিক, তিনি ঠিক করেন যে কে এটা দেখতে পারবে বা এডিট করতে পারবে। ব্যাপারটা ঠিক যেন আমরা গুগল ড্রাইভে কোনো ফাইল বন্ধুদের সাথে শেয়ার করি, মানে সব কন্ট্রোল থাকে মালিকের হাতে। এবার আসি ম্যাক মডেলে, যেটা ড্যাকের ঠিক উল্টো। এখানে ব্যবহারকারী বা মালিকের কোনো ক্ষমতাই নেই, সব কন্ট্রোল থাকে সিস্টেমের হাতে। সিস্টেম কিছু কঠোর নিয়ম আর সিকিউরিটি লেভেল ঠিক করে দেয়। যেমন মিলিটারিতে একজন সাধারণ সৈনিক কখনোই অতি গোপনীয় ফাইল দেখতে পারে না, কারণ সিস্টেমের নিয়মই তাকে সেই পারমিশন দেয় না। এখানে সিকিউরিটি হলো শেষ কথা। একটা ব্যাপার ভাবুন তো,
একটা বড় কোম্পানিতে হাজার হাজার কর্মী, প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে পারমিশন সেট করাটা কি সম্ভব? এটা তো বিশাল ঝামেলার কাজ। আরবিএসি ঠিক এই সমস্যারই সমাধান করে। এখানে প্রত্যেক ব্যক্তিকে আলাদা করে পারমিশন না দিয়ে তার কাজের পদ বা রোলের উপর ভিত্তি করে পারমিশন দেওয়া হয়। যেমন শিক্ষক রোলে যেই থাকুক তিনি ছাত্রদের গ্রেড দেখতে পারবেন। এতে ম্যানেজমেন্ট করাটা অনেক সহজ আর গোছানো হয়ে যায়। আর সবশেষে সবচেয়ে আধুনিক আর স্মার্ট মডেল হলো এব্যাক। এটা শুধু দেখে না যে ব্যবহারকারী কে, বরং আরও অনেকগুলো বিষয় বা অ্যাট্রিবিউট একসাথে বিবেচনা করে। যেমন ব্যবহারকারীর পদ কি, সে কোন ডিভাইস ব্যবহার করছে, এখন সময় কটা বাজে, বা সে কোন জায়গা থেকে লগ ইন করছে। এটা অনেকটা পরিস্থিতি সচেতন বা কনটেক্সট অ্যাওয়্যার একটা সিস্টেম, যা খুবই শক্তিশালী। চলুন এখন এই 4টা মডেলকে পাশাপাশি রেখে একটু তুলনা করা যাক। পরীক্ষার প্রস্তুতির জন্য এদের মধ্যে পার্থক্যগুলো পরিষ্কারভাবে বোঝা কিন্তু খুবই জরুরি। তুলনাটা শুরু করা যাক একদম 2 বিপরীতধর্মী মডেল দিয়ে। একদিকে আছে ডিএসি, যা ব্যবহারকারীকে প্রচুর স্বাধীনতা বা নমনীয়তা দেয়, কিন্তু এখানে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বলতে গেলে প্রায় নেই। আর ঠিক তার উল্টো দিকে আছে এমএসি, যা একটা দুর্গের মতো কঠোর আর কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত, কিন্তু এখানে নমনীয়তার কোনো জায়গায় নেই। এটাই হলো সিকিউরিটি আর ফ্লেক্সিবিলিটির মধ্যে সেই চিরাচরিত লেনদেন। তাহলে এক নজরে যদি পুরো বিষয়টা সারসংক্ষেপ করি, কি দাঁড়ায়? ডিএসি হল সবচেয়ে নমনীয়, কিন্তু এর সাথে ঝুঁকিও বেশি। এমএসি সবচেয়ে নিরাপদ, কিন্তু একদম অনমনীয়। আরবিএসি বড় প্রতিষ্ঠানের জন্য আদর্শ, কারণ এটা ম্যানেজমেন্টকে খুব সহজ করে দেয়। আর এবিএসি হল সবচেয়ে শক্তিশালী আর বুদ্ধিমান, কিন্তু এটা সেট করাও সবচেয়ে জটিল। এখন আমরা একদম শেষ এবং সবচেয়ে দরকারি অংশে চলে এসেছি। এই যে এত কিছু জানলাম, এটা বাস্তবে কোথায় কাজে লাগবে আর পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে, চলুন এবার সেটা জেনে নেওয়া যাক। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক পরিস্থিতিতে সঠিক মডেলটা বেছে নেওয়া। ছোটখাটো টিমের জন্য ডিএসসি ঠিক আছে। সর্বোচ্চ নিরাপত্তার জন্য, যেমন সরকারি বা সামরিক সংস্থায়, এমএসসি ছাড়া গতি নেই। বড় কোম্পানির জন্য আরবিসি সবচেয়ে কার্যকর। আর যেখানে পরিস্থিতি সবসময় বদলাচ্ছে, যেমন ক্লাউড সিস্টেমে, সেখানে এবিসি সবচেয়ে ভালো কাজ করে। এবার আসি পরীক্ষার কথায়। এই টপিকগুলো থেকে প্রায়ই কিছু কমন প্রশ্ন আসে, যেমন আপনাকে হয়তো ডি আর ম্যাকের মধ্যে তুলনা করতে বলা হতে পারে। তখন মূল ফোকাস থাকবে মালিকের নিয়ন্ত্রণ বনাম সিস্টেমের নিয়ন্ত্রণ, এই পয়েন্টটায়। আরবিএসি কিভাবে ম্যানেজমেন্ট সহজ করে, এর উত্তরে রোলের ধারণাটা ব্যাখ্যা করতে হবে। আর এবিএসের জন্য এমন একটা উদাহরণ দিতে হবে যেখানে সময়, স্থান বা ডিভাইসের মতো অনেকগুলো শর্ত কাজ করছে। আর পোলপের সুবিধাগুলো তো আমরা আগে আলোচনা করেছি, এগুলো ভালো করে তৈরি করে নিলেই হবে। সবশেষে আপনাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যায়। ভাবুন তো, ভবিষ্যতে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আমাদের ডেটা ম্যানেজমেন্টের দায়িত্ব নেবে, তখন অ্যাক্সেস কন্ট্রোলের এই মডেলগুলো কি এভাবেই থাকবে, নাকি এদেরও একটা বড় বিবর্তন ঘটবে? এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন, যার উত্তর হয়তো আজকের দিনের শিক্ষার্থীরাই একদিন খুঁজে বের করবে।